1980-এর দশকের শুরুতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এমন এক মোড়ে পৌঁছায় যা শুধু একটি দেশের রাজনীতি নয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দেয়। বিশেষ করে লেবাননের ভেতরে যে রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় পুনর্গঠন শুরু হয় তার পেছনে বড় ভূমিকা ছিল ইরান, ইসরায়েল, সিরিয়া, লেবানন এবং ইরাকের মধ্যে চলমান সংঘাত ও কৌশলগত সিদ্ধান্তগুলোর কারণ। 1980 সালের সেপ্টেম্বরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্য নতুন এক অস্থিরতার যুগে প্রবেশ করে। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি শিয়া রাজনীতি, ইসলামিক বিপ্লব এবং আঞ্চলিক ক্ষমতার প্রতিযোগিতাকে এক নতুন মাত্রা দেয়। ইরানের ইসলামিক বিপ্লবের নেতা রুহুল আল খামেনি তখন শুধু নিজের দেশ রক্ষায় লড়াইয়ে ব্যস্ত ছিলেন না, তিনি মধ্যপ্রাচ্যে শিয়া রাজনৈতিক শক্তিকে সংগঠিত করার একটি বৃহত্তর কৌশল তৈরি করেছিলেন। ওই সময় লেবাননের শিয়া নেতাদের একটি প্রতিনিধি দল ইরানে এসে তার সঙ্গে দেখা করে। তাদের মধ্যে ছিলেন আব্বাস আল মুসাবি এবং তরুণ আলেম হাসান নাসিরুল্লাহ। পরবর্তী সময়ে এই দুই ব্যক্তি লেবাননের অন্যতম শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ এর নেতৃত্বে উঠে আসেন। লেবাননের শিয়া রাজনৈতিক চেতনার বিকাশ শুরু হয়েছে মূলত এর আরও অনেক আগেই, বিশেষ করে ধর্মীয় নেতা মুসা আল সদর প্রতিষ্ঠিত আমল মুভমেন্ট এর মাধ্যমে। এই সংগঠন লেবাননের শিয়াদের সামাজিক ও সামরিকভাবে সংগঠিত করেছিল। তবে আলেমদের ভেতর থেকেও কিছু নেতা মনে করেছিলেন আরও কঠোর ও আদর্শ ভিত্তিক একটি গোষ্ঠীর প্রয়োজন আছে, যা শুধু রাজনৈতিক আন্দোলন নয়, বরং সামরিক প্রতিরোধের মাধ্যমে নিজেদের শক্তি প্রমাণ করবে। এই প্রেক্ষাপটেই ইরানের সঙ্গে যোগাযোগ করে এবং নতুন একটি সংগঠন গঠনের ধারণা জন্ম নেয়। 1982 সালে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালায়, যা ইতিহাসে অপারেশন পিস ফর গ্যালিলি নামে পরিচিত। এর মূল উদ্দেশ্য ছিল পিএলওকে লেবানন থেকে বের করে দেওয়া, দক্ষিণ লেবাননের একটি নিরাপত্তা বলয় তৈরি করা এবং লেবাননের রাজনীতিকে নিজেদের পক্ষে আনা। কিন্তু এই অভিযান উল্টো ফল দেয়। ইসরায়েলি বাহিনীর উপস্থিতি দক্ষিণ লেবাননের শিয়া জনগোষ্ঠীর মধ্যে প্রতিরোধের মানসিকতা তৈরি করে, যা হিজবুল্লাহ গঠনের জন্য উর্বর মাটি তৈরি করে, যার প্রেক্ষাপটেই মূলত হিজবুল্লাহ সংগঠন প্রতিষ্ঠার সুযোগ পায়। এদিকে ইরান তখন ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত থাকলেও লেবাননের পরিস্থিতিকেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছিল। ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার পরিবর্তে সীমিত পরিসরে সামরিক উপদেষ্টা পাঠানোর সিদ্ধান্ত নেয়। আইআরজিসি এর সদস্যদের একটি দল সিরিয়ার মাধ্যমে লেবাননে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল স্থানীয় শিয়া যোদ্ধাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া, একটি সাংগঠনিক প্রতিরোধ গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী সামরিক কাঠামো তৈরি করা। ওই সময়ে ইরানের তরুণ কমান্ডার আহমদ মোতাবাসিলিয়ান এবং পরে হুসাইন দেবাগান এর মতো কর্মকর্তারা লেবাননে প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলার কাজে যুক্ত হন। সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ এবং তার ভাই রিফাদ আল আসাদ এর সঙ্গে ইরান প্রতিনিধিদের বৈঠক হয়। যদিও সিরিয়া সরাসরি ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াতে আগ্রহী ছিল না, তারা লেবাননের শিয়া প্রতিরোধ গোষ্ঠীকে সহায়তা করার ব্যাপারে নীরব সমর্থন দেয়। বেকাবেলিতে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করে শিয়া তরুণদের গেরিলা যুদ্ধ ও বিস্ফোরণ ব্যবহার এবং গোয়েন্দা কার্যক্রম শেখানো শুরু হয়। ধীরে ধীরে একটি গোপন সংগঠন গড়ে ওঠে, যার লক্ষ্য ছিল ইসরায়েল ও পশ্চিমা শক্তির প্রভাব মোকাবেলা করা। ওই সংগঠনের পরবর্তীতে হিজবুল্লাহ নামে পরিচিত হয়। 1980-এর দশকের মাঝামাঝি সময়ে লেবাননে গৃহযুদ্ধ শুরু হয়। বিদেশি সেনার উপস্থিতি এবং সাম্প্রদায়িক সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েলি সেনারা লেবাননের বিভিন্ন অংশে অবস্থান করে। আর ঠিক ওই পরিস্থিতিতেই হিজবুল্লাহ নিজেদেরকে প্রতিরোধ আন্দোলনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে শুরু করে। 1983 সালে বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলা এবং পরে মার্কিন মেরিন ও ফার্সি বাহিনীর ঘাঁটিতে আত্মঘাতী হামলা আন্তর্জাতিক রাজনীতিকে নাড়িয়ে দেয়। তখন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এই হামলাগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেন। আর পশ্চিমা বিশ্ব হিজবুল্লাহ ও ইরানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।
যদিও ইরান সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। অনেক বিশ্লেষকদের মতে ওই সময় হিজবুল্লাহ ছিল ইরানের কৌশলগত প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার। লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন ঘটে। প্রেসিডেন্ট আমিন জেনায়েল ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেন, যা ইরান ও সিরিয়া তীব্রভাবে বিরোধিতা করে। শিয়া সমাজের ভেতরে হিজবুল্লাহ ও আমলের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাড়তে থাকে। আমলের নেতা আক্ষেপকৃত রাজনৈতিক ও সমঝোতার পথ বেছে নিলেও হিজবুল্লাহ কঠোর সামরিক প্রতিরোধে বিশ্বাসী ছিল। একই সময়ে লেবাননে অপহরণ, বোমা হামলা ও গেরিলা যুদ্ধের একটি দীর্ঘ অধ্যায় শুরু হয়। বৈরুতে আমেরিকান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অপহরণ করা হয়, যা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। এই ধরনের ঘটনাগুলো লেবাননকে একটি আন্তর্জাতিক সংঘর্ষের ময়দানে পরিণত করে। 1984 সালে লেবানন সরকার ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বাতিল করতে বাধ্য হয় এবং কিছুদিন পর মার্কিন বাহিনীও লেবানন থেকে সরে যায়। আর ওই ঘটনাকেই হিজবুল্লাহ, ইরান ও সিরিয়া কৌশলগত বিজয় হিসেবে দেখে। এটি প্রমাণ করে যে একটি সাংগঠনিক গেরিলা আন্দোলন আন্তর্জাতিক শক্তিকেও পিছিয়ে যেতে বাধ্য করতে পারে। পরবর্তী বছরগুলোতে হিজবুল্লাহ একটি সুসংগঠিত সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তারা সামাজিক সেবা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ শুরু করে, আর যার কারণে শিয়া জনগোষ্ঠীর মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। একই সঙ্গে তারা লেবাননের রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করে এবং ধীরে ধীরে একটি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের মতো কাঠামো তৈরি করে। এই পুরো প্রক্রিয়াটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেয়। ইরান তখন বুঝতে পারে সরাসরি যুদ্ধের চেয়ে ফ্যাক্সি শক্তি ব্যবহার করে আঞ্চলিক প্রভাব বাড়ানো অনেক বেশি কার্যকর। আর তখন থেকেই লেবানন হয়ে ওঠে ইরানের সেই কৌশলের পরীক্ষাগার, যেখানে সামরিক প্রশিক্ষণ, ধর্মীয় আদর্শ এবং রাজনৈতিক সংগঠন সব মিলিয়ে একটি দীর্ঘমেয়াদী প্রতিরোধ মডেল তৈরি হয়। ফলে 1980 এর দশকে নেওয়া সিদ্ধান্তগুলো শুধু লেবাননের ইতিহাস নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি, সন্ত্রাসবাদ প্রতিরোধ আন্দোলন এবং আন্তর্জাতিক কূটনীতির গতিপথ বদলে দেয়। আজও ইরান ইসরায়েল উত্তেজনা, সিরিয়ার ভূরাজনীতি এবং লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে সেই সময়ের চাপ স্পষ্টভাবে দেখা যায়। ওই ইতিহাস বোঝা ছাড়া বর্তমান মধ্যপ্রাচ্যের জটিল বাস্তবতা বোঝা অসম্ভব।